أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গতকালকে আলোচনা করেছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের 295 ধারা হতে 304 পর্যন্ত। এখন যেহেতু 295 হতে 298 পর্যন্ত এগুলো হচ্ছে ধর্মীয় অবমাননা সম্পর্কিত অপরাধ, ওইগুলো এমনটা গুরুত্বপূর্ণ না, এগুলো এখন আপনার বিশেষ আইনে চলে গেছে। এখন আমরা গতকালকের হচ্ছে 299 হতে 400 পর্যন্ত একটু রিভিশন দিব। রাদওয়ানুল করিম, অপরাধজনক নরহত্যা কারে বলে? অপরাধজনক নরহত্যা স্যার, যদি কোনো ব্যক্তি উম, মৃত্যু ঘটাবার উদ্দেশ্য নিয়ে কৃত কোনো কর্ম দ্বারা মৃত্যু ঘটায় অপরাধজনক বা নরহত্যার এমন উপাদান দৈহিক কয়টা? আঘাত যা অপরাধজনক নরহত্যার উপাদান কয়টা? অপরাধজনক নরহত্যার উপাদান কয়টা? কালকে বলছিলাম। নাসরিন সুলতানা, অপরাধজনক নরহত্যার উপাদান কয়টা? গতকালকের পড়া যদি না আজকে বলে যান তাহলে তো হবে না ভাই, এটা তো আসলে খুবই হতাশাজনক। অপরাধজনক নরহত্যার উপাদান তিনটা বলছিলাম নাকি স্যার? চারটা, এবং খুনের উপাদান না, আমি বলছিলাম চারটা। ছিলাম। অপরাধজনক নরহত্যার উপাদান বলছিলাম চারটা, খুনের উপাদান বলছিলাম চারটা। অপরাধজনক নরহত্যার উপাদান হচ্ছে চারটা কি? হত্যার উদ্দেশ্য, এমন কোনো কার্য করে যাতে মৃত্যুর সম্ভাবনা থাকে এবং মৃত্যু হয়, তাহলে সেটা অপরাধজনক নরহত্যা বলে গণ্য হবে। 299 শাস্তি হচ্ছে 304। আর খুনের উপাদান বলছিলাম চারটা: পূর্ব পরিকল্পনা সহ হত্যার উদ্দেশ্য, এমন আঘাত যাতে মৃত্যু সুনিশ্চিত, এবং কি করে মৃত্যুর সেটার সম্ভাবনা বলতে তার দৃঢ় সংকল্প থাকে যে তার এই কার্যের ফলে মৃত্যু হবেই, এবং মৃত্যু হয়, তাহলে সেটা কি হবে? খুন হিসেবে গণ্য হবে। কালকে এইভাবে ব্যঙ্গে ব্যঙ্গে চারটা উপাদান বলছিলাম। শাস্তি হচ্ছে 302। ব্যতিক্রম পড়ছিলাম হচ্ছে 5টা। 300 ধারার খুন যখন খুন হিসেবে গণ্য হবে না, খুন যখন দণ্ডার্হ নরহত্যা বা অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে, ব্যতিক্রম বলছিলাম 5টা। প্রথম ব্যতিক্রম হচ্ছে আকস্মিক উত্তেজনার ফলে উত্তেজনা দানকারী ব্যক্তিকে যদি খুন করে বা মৃত্যু ঘটায় তাহলে সেটা কি হবে না? হ্যাঁ, গ্যালাক্সি J7 বলেন। না, কিছু না স্যার, ওটা চাপ পড়ে গেছে। আচ্ছা, তাহলে ব্যতিক্রম বলছিলাম হচ্ছে 5টা। প্রথম ব্যতিক্রম কি? যে যে উত্তেজনা দান করছে সেই উত্তেজনা দানকারী ব্যক্তিকে যদি খুন করে বা মৃত্যু ঘটায় তাহলে সেটা খুন হিসেবে গণ্য হবে না। 2-এ বলছিলাম হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়া যদি কোনো ব্যক্তিকে খুন করে বা মৃত্যু ঘটায় তাহলে সেটা খুন না হয়ে দণ্ডার্হ নরহত্যা হিসেবে গণ্য হবে। 3-এ বলছিলাম সরকারি কর্মচারীকে সাহায্য করতে গিয়া অতিরিক্ত বল প্রয়োগ করে যদি কোনো ব্যক্তি মৃত্যু ঘটায় তাহলে সেই ক্ষেত্রে এটা খুন না হয় দণ্ডার্হ নরহত্যা বা অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে। 4-এ বলছিলাম আকস্মিক বা হঠাৎ উত্তেজনাবশত যদি কোনো ব্যক্তিকে খুন করে তাহলে মৃত্যু ঘটায় তাহলে সেটা খুন না হয় দণ্ডার্হ নরহত্যা বা অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে। 5 নম্বর ব্যতিক্রম হচ্ছে 18 বছরের অধিক বয়স্ক ব্যক্তিকে যদি আত্মহত্যায় প্ররোচনা দেয় তাহলে সেই ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে সেটা খুন না হয়ে দণ্ডার্হ নরহত্যা বা অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে। এই 5টা ব্যতিক্রম। তখন খুনের শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 302 ধারা, আর 299 অপরাধজনক নরহত্যা শাস্তি হচ্ছে 304 ধারা। এখন 301 ধারায় হচ্ছে দোষী হবে। দোষীটা কি রকম হবে? আপনার যেই মনের ইচ্ছা, আপনার যেই উদ্দেশ্য, সেই মনের ইচ্ছা এবং উদ্দেশ্যের উপর নির্ভর করে আপনি দোষী হবেন। এটাই হচ্ছে 301 ধারা।
যেমন আপনি কি করলেন, একজন ব্যক্তিকে খুন করার উদ্দেশ্য নিলেন। এখন ওই ব্যক্তি খুন না হয়ে অন্য কোনো ব্যক্তি যদি খুন হয়, তাহলে আপনি কি হবেন? খুনের দায়েই দোষী হবেন। এখন সাপোজ রেদওয়ানুল করিম যদি মানিককে খুন করার উদ্দেশ্য কি করে, কোনো কাজ করে, এখন দেখা গেছে মানিক খুন না হয়ে এখানে অন্য কোনো ব্যক্তি খুন হয়েছে, তাহলে রেদওয়ানুল করিম ঠিকই কিন্তু খুনের দায়ে দায়ী হবে। ওই ব্যক্তিটা খুন না হয়ে মানিক খুন হইলে তো খুনের দায়ী হইতো, সেই ক্ষেত্রে রেদওয়ানুল করিম ঠিকই খুনের দায়ে দোষী হবে 302 দ্বারা শাস্তি। আবার রেদওয়ানুল করিম কি করছে, মানিককে অপরাধজনক নরহত্যা করার জন্য সে উদ্দেশ্য নিয়েছে, অর্থাৎ এমন কাজ করছে যেটা নিয়ে মানিকের মৃত্যুর সম্ভাবনা আছে, কিন্তু মৃত্যু যে হবে এরকম কোনো গ্যারান্টি নেই, সম্ভাবনা আছে। এবং মানিকের কি হয়েছে, মানিক নাম মৃত্যু হয়ে অন্য কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে, সেই ক্ষেত্রে রেদওয়ানুল করিম কি হবে, অপরাধজনক নরহত্যার দায়ে দায়ী হবে। এটা হলো 301 দ্বারা। এটা হচ্ছে কি, যে দোষী, অর্থাৎ আপনার ইচ্ছা উদ্দেশ্যের উপর নির্ভর করে আপনি দোষী হবেন, এটাই হলো 301। এখন যদি আপনার উদ্দেশ্য হয় খুন, তাহলে শাস্তি হবে 302। আপনার উদ্দেশ্য যদি হয় অপরাধজনক নরহত্যা, তাহলে আপনার শাস্তি হবে 304। তাহলে বাকি রইল কত, 303। 303-এ বলা আছে যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি বা অপরাধী ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে খুন করে, তাহলে তার শাস্তি হবে কি, মৃত্যুর দণ্ড। এখন এখানে গতকালকে এটা আলোচনা করার পরে বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করছে এবং বিভিন্ন রেফারেন্স উনি দেখাইছে। তখন আমি ওনাকে বললাম যে 303-এ যদি সে অপরাধী হয়, তাহলে তার শাস্তি 302-এ হয় কিভাবে? কারণ 303-এ তো স্পেসিফিকলি তার দণ্ডের কথা বলা আছে, মৃত্যুদণ্ড। এখানে তো 301-এর মতো করে বলা নাই যে সে তার উদ্দেশ্য অনুযায়ী সে কি হবে, দোষী হবে। অতএব যারা মনে করেন যে এইগুলা ওই গড়মিল বিভিন্ন জায়গা থেকে পড়েন, বিস্তারিত সবকিছু আগে শুনবেন, জানবেন, প্রয়োজন হইলে ওই স্যারকে ফোন করে জিজ্ঞাসা করবেন যে স্যার আপনি যে এইটা বললেন এটার কতটুকু গ্রহণযোগ্যতা আছে। আপনি স্পষ্ট মনে রাখবেন, যখন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে খুন করে, তাহলে তার শাস্তি সুনিশ্চিত মৃত্যুদণ্ড, এখানে আর কোনো ধরাবাধা নাই 303 দ্বারা। এখন বিভিন্ন জন বলবে যে এটা তো 303-এ মামলা রুজু হইলে 302-এ শাস্তি, খুনের শাস্তি তো 302, এটা আমরা সবাই জানি, খুনের শাস্তি 302। এখন বিভিন্ন জন বলবে সে তো ওরে খুনই করছে, খুন করছে সে তো অলরেডি আগে একটা খুনের দায়ে দায়ী, তাহলে পরে আরেকটা খুন করছে, তাহলে সে কি হবে, বর্ধিত দণ্ড। আপনাকে 75 দ্বারা রেফারেন্স টানতে হবে, আপনাকে 75 দ্বারা রেফারেন্স টানতে হবে। যখন আপনি তাকে বর্ধিত দণ্ড দিতে যাবেন খুনের জন্য, তখন তো তার শাস্তি মৃত্যুদণ্ড 303 দ্বারাই চলে আসবে। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে দণ্ডবিধি আইনের সর্বোচ্চ দণ্ড হচ্ছে 303 দ্বারা মৃত্যুদণ্ড। তাহলে এই শেষ হইলো 303। 304 পড়লাম, অপরাধজনক নরহত্যার শাস্তি। এখানে দুইটা অপরাধজনক নরহত্যার মধ্যে আবার দুইটা বিষয় বলা আছে। একটা হচ্ছে কি, গুরুতর আঘাতের ফলে অপরাধজনক নরহত্যা, আর একটা হচ্ছে সাধারণ আঘাতের ফলে অপরাধজনক নরহত্যা। আমরা এত কিছু জানার দরকার নাই, অপরাধজনক নরহত্যা নরহত্যা হিসাবেই আমরা জানি। কারণ কি, দণ্ড দিবে আদালত, ঠিক আছে? আমরা অপরাধজনক নরহত্যাটা যদি আমরা ধরতে পারি তাহলেই আমাদের জন্য যথেষ্ট। তাহলে 304 গেল অপরাধজনক নরহত্যার শাস্তি। 304-এর শর্ট হাইফেন ক হচ্ছে অবহেলার দরুন কারণে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে তার শাস্তি হচ্ছে 304। এখন এটার উদাহরণ কি দিবেন? এটার উদাহরণ হচ্ছে, যেমন আপনি জানেন আপনার প্রতিবেশী একজন হার্টের রোগী, আপনি জানেন আপনার প্রতিবেশী হচ্ছে হার্টের রোগী। এখন আপনি কি করলেন, তার প্রতি আপনি একটু হুমকি দমকি দিলেন বা একটা ধাক্কা দিলেন, হুমকি দমকি দিলেন বা ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার পরে কি হইলো, সে পড়ে গিয়া হার্ট স্ট্রোক করে মারা গেল। এটা কিন্তু আপনার অবহেলা, আপনি তাচ্ছিল্য করলেন, এই জন্য কি হইলো, তার মৃত্যু হইল। অবহেলার পরে কি হয়েছে, তার মৃত্যু হইলো। তাহলে এটা শাস্তি হবে কি, 304-এর ক, বেপরোয়া বা তাচ্ছিল্যের সাথে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়। অর্থাৎ আপনি কি করলেন, আপনি জানেন যে সে হার্টের রোগী, এখন আপনি হঠাৎ করে রাগের বশতে হোক আর যেভাবে হোক তারে একটা ধাক্কা দিলেন, যার কারণে সে কি হইলো, সে পড়ে গিয়ে হার্ট স্ট্রোক করে মারা গেল। তাহলে আপনার শাস্তি হবে 304-এর শর্ট হাইফেন ক দ্বারা। উদাহরণগুলা কিন্তু মনে রাখবেন, কারণ দণ্ডবিধির যদি আপনারা উদাহরণগুলা মনে না রাখেন,
তাহলে কিন্তু আপনারা এগুলো ধরতে পারবেন না। 304-এর শর্ট হাইফেন ক দ্বারা হচ্ছে অবহেলার ফলে যখন মৃত্যু ঘটায়, এটা কিন্তু অপরাধজনক নরহত্যার 7-এর শাস্তি। যদিও 304 হচ্ছে অপরাধজনক নরহত্যার শাস্তি, আর 304-এর শর্ট হাইফেন ক হচ্ছে অবহেলার ফলে, অর্থাৎ আপনি যে তাচ্ছিল্যপূর্ণ বা বেপরোয়া যে ব্যবহার করছেন, এইটার ফলে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 304-এর শর্ট হাইফেন ক দ্বারা। 304-এর শর্ট হাইফেন ক হচ্ছে বেপরোয়া যান বা অশ্ব চালনা দ্বারা মৃত্যু। যদিও এটা 304-এর শর্ট হাইফেন হতে, এখন আর এটা 304-এর হতে নাই, এটা চলে গেছে সড়ক পরিবহন আইনে। তারপরেও যদি আমাদের প্রশ্নে চলে আসে, এখানে একটা কথা মনে রাখবেন, বেপরোয়া যান হইলে চলে যাবে কি তাই মোটর যান আইনে। আর যদি সাথে অশ্ব চালনা অর্থাৎ গুড়ার দ্বারা, অশ্ব তো কি গুড়া, যদি আপনার প্রশ্নে গুড়ার কথাটা দিয়ে দেয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনাকে দণ্ডবিধির 304-এর শর্ট হাইফেন খ থেকে আপনাকে প্রশ্ন করছে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি শুধু বলে যে বেপরোয়া ভাবে যানবাহন চালাইয়া কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটাইছে, তাহলে তার শাস্তি কত হবে? দণ্ড, এই যে সড়ক পরিবহন আইনে। আরে বোঝা গেছে? হ্যাঁ, এটা শুনতেছি। মাথায় হ্যাঁ, এটা মাথায় রাখবেন। যদি আপনার প্রশ্নের মধ্যে অশ্ব চালনা, 3000-এর খ। অর্থাৎ যদি গুড়ার কথা বলে দেয়, তাহলে আপনাকে বুঝতে হবে প্রশ্ন করছে হচ্ছে দণ্ডবিধি আইনের থেকে 304-এর শর্ট হাইফেন খ। আবার এই গুড়া চালিয়ে আপনি কি করছেন? কোনো ব্যক্তিকে আহত করছেন, গুরুতর আঘাত দিচ্ছেন, তাহলে আপনার শাস্তি হবে কি? 338-এর খ। 338-এর ক ধারা মোতাবেক আহত আপনার করার ক্ষেত্রে আহত করলে 338-এর ক, খ। আর মৃত্যু ঘটাইলে 304-এর খ। এটা কিন্তু মাথায় রাখবেন। হুম, তাহলে কি হইলো? খ। বেপরোয়া যান ও অশ্ব চালনা করে মৃত্যু ঘটানো, তাহলে আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 304-এর শর্ট হাইফেন খ দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 305 দ্বারা, এটা গতকালকে আমরা বলছিলাম যে শিশু বা উন্মাদ ব্যক্তিকে কি করা? আত্মহত্যায় সহায়তা করণ। শিশু বা উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করণ, তাহলে তার শাস্তি হবে কি? মৃত্যুদণ্ড। 18 বছরের কম বয়স্ক শিশু, উন্মাদ, বিকার, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে যদি আপনি আত্মহত্যায় সহায়তা করেন, তাহলে আপনার শাস্তি হবে কি? মৃত্যুদণ্ড। দণ্ডবিধি আইনের 10টা ধারায় মৃত্যুদণ্ডের বিধান আছে। এই 10টা ধারা কি কেউ বলতে পারবেন? আরে কি বলতে পারবা 10টা ধারা? আমার কি নেটের সমস্যা? শোনা যায়? প্রথমে হচ্ছে 121, তারপরে শোনো হচ্ছে না। 132, হ্যাঁ, 121, 132, 130, 121, 194, 132, 194, তারপরে 302, 303, এই যে 305, 194, 305, তারপরে হচ্ছে 307, 303, 302, 30-এর খ, 303, 305, 307। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 306 দ্বারা আত্মহত্যা সহায়তা করণ। আমরা গতকালকে বলছিলাম যে 307, হ্যাঁ, ওইটা 326-এর ক, 364-এর ক, 326-এর 564 হুম, ক। 396। তাহলে 305 হচ্ছে 18 বছরের কম, উন্মাদ, পাগল, অপরিণত বিবেক, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে যদি কেউ আত্মহত্যায় সহায়তা করে, তাহলে তার শাস্তি হবে কি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। এটা শুধু আপনি এই যে মৃত্যুদণ্ডের দ্বারা হিসেবে একটু মনে রাখবেন। 306 হচ্ছে 18 বছরের অধিক বয়স্ক ব্যক্তিকে যদি আপনি আত্মহত্যায় সহায়তা করেন বা সহায়তার ফলে যদি সে আত্মহত্যা করে, তাহলে আপনার শাস্তি হবে 306 দ্বারায়। কি বয়সটা মনে রাখবেন? 305 হচ্ছে 18 বছরের কম, আর 306 হচ্ছে 18 বছরের অধিক।
যদি সহায়তা করেন তাহলে আপনার শাস্তি হবে 306 ধারা। 307 ধারা হচ্ছে খুনের উদ্যোগ। খুনের উদ্যোগ, হ্যাঁ ঠিক আছে, যেহেতু স্যার যেহেতু এখন কি শোনা যায়? যায় স্যার, শোনা যায়। হ্যাঁ ঠিক আছে। 307 হচ্ছে খুনের উদ্যোগ। যে ব্যক্তি 300 দ্বারা কি করলো, কোনো ব্যক্তিকে খুনের উদ্যোগ নিল বা মৃত্যু ঘটানোর উদ্যোগ নিল, তাহলে সেই ব্যক্তি শাস্তি হবে 307 দ্বারায়। এখানে যদি মৃত্যু বা খুনের জন্য দোষী হয় তাহলে 10 বছর, আর যদি আঘাতের উদ্দেশ্যে হয় তাহলে তার শাস্তি হবে কি 307। যদি কোনো ব্যক্তি খুনের উদ্যোগ নেয় তাহলে তার শাস্তি হবে 10 বছর। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কোনো ব্যক্তির হত্যার উদ্দেশ্যে আঘাত করে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাহলে 307-এও পাইলাম কি মৃত্যুদণ্ডের বিধান আছে। কখন আছে? যদি যদি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাহলে 307-এও মৃত্যুদণ্ড আছে। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 308 ধারা, অপরাধজনক নরহত্যার উদ্যোগ। তাহলে 307-এ পাইলাম খুনের উদ্যোগ, 308-এ অপরাধজনক নরহত্যার উদ্যোগ বা চেষ্টা। যদি কোনো ব্যক্তি নরহত্যার চেষ্টা করে তাহলে তার শাস্তি হবে 308 ধারায়। 309 আত্মহত্যা করার উদ্যোগ বা চেষ্টা। সর্বোচ্চ 309 ধারা হচ্ছে আত্মহত্যা করার উদ্যোগ বা চেষ্টা। তাহলে তার শাস্তি হবে কত? 309 ধারা। এখন 299 থেকে 309 এটাকে কেউ একটু দ্রুত বলতে পারবেন? 299 থেকে 309, কারণ যেহেতু এখানে আঘাত সম্পর্কিত বিষয়, মৃত্যু কোন সম্পর্কিত বিষয়, একটু যদি কেউ বলতে পারেন তাহলে একটু দ্রুত বলেন। 2 মিনিট সময়। মূল হেডেনটা, শুধু মূল হেডেনটা বলেন। রেদওয়ানুল করিম বলো। 301 হচ্ছে যাকে খুন করার উদ্দেশ্য ছিল তাকে ব্যতীত অন্য কাউকে খুন করা। 302 হচ্ছে খুনের শাস্তি। 303 হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক পুনরায় খুন করার শাস্তি, যেটা সর্বোচ্চ শাস্তি আর কি। 304 হচ্ছে যে অপরাধজনক নরহত্যার শাস্তি। 304-এর ক হচ্ছে অবহেলার ফলে মৃত্যুর শাস্তি। আর 304-এর খ হচ্ছে গাড়ি চালিয়ে যদি কোনো মৃত্যু ঘটায় বা অশ্বারোহণ। 305 হচ্ছে যে নাবালকদের, যেটা ওই যে প্রাপ্তবয়স্ক আর কি, 18 বছরের নিচে নাবালকদের আত্মহত্যা সহায়তার শাস্তি মৃত্যুদণ্ড। 306 হচ্ছে প্রাপ্তবয়স্কদের আত্মহত্যা সহায়তার শাস্তি। 307 হচ্ছে স্যার খুনের খুনের উদ্যোগ চেষ্টার শাস্তি মৃত্যুদণ্ড। 308 হচ্ছে অপরাধজনক নরহত্যা শাস্তি শাস্তি। 309 হচ্ছে আত্মহত্যা করার উদ্যোগ গ্রহণের শাস্তি। সঠিক। যেই কার্য সম্পাদন হইলে অপরাধ হয় না, কিন্তু সম্পাদন না হইলে অপরাধ হয়, সেটাই হচ্ছে কি 309 ধারা। কার্য সংগঠিত হয়ে গেলে অপরাধ নয়, কিন্তু যদি আপনি কার্য সংগঠন করতে না পারেন সেই ক্ষেত্রে অপরাধ। এটাই হচ্ছে 309 ধারা। এটা কি আমাদের পরীক্ষা না এবার কারজানি পরীক্ষায় আসছিল সেটা? আমাদের এএসআই থেকে এসআই নাকি কনস্টেবল থেকে এএসআই জানি এটা আর কি আত্মহত্যা করার উদ্যোগ গ্রহণ করার শাস্তি, তাই তো? কনস্টেবল থেকে হ্যাঁ না, আমাদের হ্যাঁ হ্যাঁ। আপনাদের আসছে। তাহলে আমরা এখন শেষ করলাম হচ্ছে 309। এখন আমরা যাব হচ্ছে 310। 309টা আবার একটু বলেন তো স্যার। 309 হচ্ছে আত্মহত্যা করার উদ্যোগ। আত্মহত্যা করার জন্য যদি কেউ চেষ্টা করে বা কার্য করে তাহলে কি হবে, কিন্তু সে আত্মহত্যা করতে পারে নাই, জীবিত আছে, তাহলে তার শাস্তি হবে কি 309। বা সে কি করে, যে কোনো ভাবে বেঁচে গেছে, তাহলে তার শাস্তি হবে 309। যেমন সে কি করলো, আত্মহত্যা করার জন্য হারপিক খাইলো, তারা হসপিটাল নিয়ে বাঁচিয়ে গেল, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 309। সে গলায় ফাঁস দেওয়ার জন্য ফ্যানের মধ্যে ঝুললো, কিন্তু তার ঘরের লোকজন তারা বাঁচাই দিল, তার শাস্তি হবে 309। সে যদি বেঁচে যায়। আর যদি সে মারা যায় তাহলে তো তার কোনো অপরাধ নাই,
শত 174-এ তার ওই যে 20 বিষ খাওয়া একই আর কি স্যার, বিষ খাওয়া হ্যাঁ একই না? হ্যাঁ, বিষ খাওয়া মানে এক কথাই, মানে চেষ্টা, আত্মহত্যার জন্য চেষ্টা করলেই 300 নয়। এখন সেটা যে কোনো উপায়ে হোক, রশি দিয়া হোক, বিষ খাইয়া হোক, হারপিক খাইয়া হোক, গোবর খাইয়া হোক, যেটা দিয়ে হোক, সেটা দিয়ে যখনই আত্মহত্যার চেষ্টা করবে, যদি সে বেঁচে যায়, তাহলে তার শাস্তি হবে 309 দ্বারা। এখন ঢুকলাম হচ্ছে দণ্ডবিধি আইনের 310 দ্বারা ঠগের সংজ্ঞা। এই সংজ্ঞাটা খুব সুন্দরভাবে আপনারা মাথায় ঢুকিয়ে রাখবেন, কারণ কি ঠগের মধ্যে অনেকেই কিন্তু ভুল করে। ঠগ কি? যে ব্যক্তি খুন করে বা খুন সহকারে দস্যুতা করে বা শিশু অপহরণের উদ্দেশ্যে, মনে রাখবেন, খুন করে, খুন সহকারে দস্যুতা করে, শিশু অপহরণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করে, তাকে ঠগ বলে। বলেন আমার সাথে সাথে বলেন, যে ব্যক্তি খুন করে বা খুন সহকারে দস্যুতা বা শিশু অপহরণ বা মনুষ্য হরণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে অন্য এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করে, তাকে ঠগ বলে। যারা কথা বলতেছেন না, একটু প্লিজ মিউট থাকবেন, কারণ কি এই যে মাঝখানে একটা শব্দ হইলে পরে একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। ব্যক্তি তাহলে ঠগের সংজ্ঞা হলো কি? যদি কোনো ব্যক্তি খুন করে, খুন সহকারে দস্যুতা করে, মনুষ্য হরণ করে বা শিশু অপহরণের উদ্দেশ্যে অন্য এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করে, তাকে ঠগ বলে। ঠগের সংজ্ঞাটা মনে রাখবেন, তাকে ঠগ বলে। যদি 310-এ সে ঠগ হয়, তাহলে তার শাস্তি হবে কি? 311 দ্বারা। এখন যদি আপনাকে প্রশ্ন দেয়, লিখিত প্রশ্ন দিল, শিশু অপহরণের উদ্দেশ্যে রহিম, সুমন, আইনুল, মানিকের সাথে মেলামেশা করে। শিশু অপহরণের উদ্দেশ্যে রহিম, আইনুল, মানিক, রেদওয়ানুল করিমের সাথে মেলামেশা করে, তাহলে রহিম কি হিসাবে অভিহিত হবে? এক কথায় বলে দিবেন, সে ঠগ হিসাবে অভিহিত হবে। ক্লাসে শাস্তি 11 হবে। হ্যাঁ, শাস্তি হচ্ছে 311 দ্বারা। ক্লাসে কিন্তু আমি ব্যঙ্গে ব্যঙ্গে উদাহরণ সহকারে প্রশ্ন দিয়ে আপনাদের বলতেছি, কথাটাগুলো মাথায় রাখবেন। যদি পরীক্ষার হলে এইরকম ঘুরাইয়া একটা প্রশ্ন দেয়, আর আপনি যদি এই প্রশ্নটা ধরতে না পারেন, তাহলে বুঝবেন যে আপনার ব্যর্থটাই হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ব্যর্থতা। আমি কিন্তু আপনাদের ক্লাসের মধ্যে উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, কারণ এই ঠগের মধ্যে অনেকে ভুল করে, যে তখন মনে করবে যে সে তো শিশু অপহরণ করছে। কেন ভাই, আপনি 364-এর মধ্যে যাবেন কেন? আপনি কথার মধ্যে একটু পেঁচটা বুঝবেন না? আপনি সংজ্ঞাটা যদি ভালোভাবে নিতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনি শাস্তির ধারাটা নিতে পারবেন। এই জন্য আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আগে সংজ্ঞাটা ভালোভাবে নেবেন। আমি আবার সংজ্ঞাটা বলতেছি, কোনো ব্যক্তি খুন করে, খুন সহকারে দস্যুতা করে বা শিশু অপহরণ বা মনুষ্য অপহরণের উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তি, অর্থাৎ অন্য এক বা একাধিক ব্যক্তির সাথে যখন মেলামেশা করে, তখন তাকে আজকে নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে, আমার এই যে সার্ভারটা কি তার মূল অফিসে সমস্যা করতেছে। তাহলে 310 দ্বারা হইল ঠগের সংজ্ঞা, আর শাস্তি হলো কি? 311 দ্বারা। 311 দ্বারা যে ব্যক্তি ঠগ, তার যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। তাহলে
310 হইল ঠগ সংজ্ঞা, আর শাস্তি হলো 311। এখন আমরা যাব হচ্ছে গর্ভপাত। 312, তিনশো 12 দ্বারা। আপনারা কি এতক্ষণ কি আমার কথা শুনছেন নাকি শুনেন নাই? নেগেটিভ সব ছিল, শুনি নাই। কিছু শোনা সব ছিল স্যার। নাই তো। আর এখন বুঝতেছি স্যার, এখন শুনি না স্যার। 312 দ্বারা হচ্ছে গর্ভপাত করানো। যদি কোনো নারী তার জীবন রক্ষার জন্য গর্ভপাত করায় তাহলে তার শাস্তি হবে না। আর যদি জীবন রক্ষা ব্যতীত কোনো অন্তঃসত্ত্বা নারী গর্ভপাত করায় তাহলে তার শাস্তি হবে 312 দ্বারায়। এখন প্রশ্ন হইল, পরকীয়া প্রেমের জেরে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে একজন নারী কি করলো? একটা শিশু অন্তঃসত্ত্বা হইল এবং সে তার সুনাম রক্ষার জন্য কি করলো? গর্ভপাত করাইলো। তাহলে কি এই নারীর কি অপরাধ হবে? হবে স্যার, হবে। কত দ্বারাই হবে হবে? স্যার। আর 312 স্যার। 12 এটাই তো 312। স্যার দ্বারা। হ্যাঁ। এখন স্যার এটা তো এই যে মানে ডাক্তার আর যে ওই নারী যদি দুটো সম্মতি থাকে তাহলে তো দুজনে একে অপরের দৌড়িত হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, একই অপরাধ, জি স্যার। একই অপরাধ। এখন আরেকটা প্রশ্ন, অর্থাৎ ইচ্ছার বিরুদ্ধে না। মানে কি রেদওয়ানুল করিম? এটা তো ইচ্ছার বিরুদ্ধে তাহলে না স্যার, না মানে না জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত। না, ইচ্ছার বিরুদ্ধে না। আপনি ইচ্ছা করছেন, আপনি রেদওয়ানুল করিম আপনি নিজে কি করছেন? মনে করেন যে একজন মেয়ের সাথে বা আপনার স্ত্রীর সাথেই, সাপোজ আপনার স্ত্রীর সাথেই আপনি মনে করেন যে বাচ্চাটা আপনার স্ত্রী কনসেপ্ট করছে, আপনি কি করলেন যে না আমি এখন বাচ্চা এটা নিতে পারবো না, এটা বাচ্চা অ্যাবর্শন করো। এই যে আপনি কি করলেন, আপনার সুনাম বা আর্থিক অবস্থা রক্ষা করার জন্য আপনি বাচ্চাটা অ্যাবর্শন করলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি কি? 312 দ্বারা। 12তে আপনার শাস্তি 312 শেষ দ্বারা। থেকে দেওয়া হবে। হ্যাঁ, অর্থাৎ যদি যদি বাচ্চাটা আপনার আমার উদ্দেশ্য, স্যার, এটা স্যার বোঝার জিনিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা দ্বারা। মানে বাচ্চাটা আমার, বাট আমি নিব না আর কি, যেহেতু মানে আমি চাচ্ছি আরো পরে নিব, যেহেতু হয়ে গেছে। হ্যাঁ সেটা আমি সেটা আমি যেটা আমাদের গ্রাম্য ভাষা আর কি, মানে ফেলা দিব আর কি। হ্যাঁ, এটাই তো স্যার। সঠিক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনি কি করলেন, আপনার ওয়াইফ বলল যে না আমি এই বাচ্চা নেব না, সেও কি করলো? বাচ্চাটা ফেলে দিল। তাহলে তার শাস্তি হবে 312 দ্বারায়।
পরবর্তী উদাহরণ, বাচ্চাটা সাপোজ মনে করেন যে বাচ্চার বয়স হচ্ছে 7 মাস, মহিলা অন্তঃসত্ত্বা হয়েছে 7 মাস, বাচ্চা এখন ভিতরে নড়াচড়া করে, মহিলা বুঝতে পারে, এই বাচ্চাকে অ্যাবর্শন করিয়া ফেলে দিল, গর্ভপাত করাইলো, তাহলে তার শাস্তি হবে কত দাঁড়ায়? স্যার আবার বলেন প্রশ্নটা স্যার। এখন প্রশ্ন হইল, বাচ্চাটার মনে করেন যে মহিলা কি করলো, 7 মাসের অন্তঃসত্ত্বা, যেহেতু 5 মাস পরে ভিতরে বাচ্চা যখন নড়াচড়া করে, এটা কিন্তু মা অনুধাবন করতে পারে বা বুঝতে পারে। সেই ক্ষেত্রে যখন এই বাচ্চাটা 7 মাস পরে তাকে অ্যাবর্শন করে বাচ্চাটা নষ্ট করে দিল বা ভূমিষ্ঠ করাইলো, সেই ক্ষেত্রে এই মহিলার শাস্তি হবে কত দাঁড়ায়? স্যার এটা তিনি 12 স্যার টাকা হবে স্যার। 12 হবে, 13 যেহেতু স্যার। মহিলা সুস্থ স্যার। 300? বয়সের বিষয় আছে না এখানে আপনার বলা আছে যখন এই বাচ্চাটার নড়াচড়া অনুভব করতে পারবে, নারী যখন বাচ্চাটার নড়াচড়া অনুভব করতে পারবে, তখন যদি এই বাচ্চাটাকে কি করে গর্ভপাত করে, তাহলে তার শাস্তি হবে 7 বছর। অজাত শিশু নাকি এটা? না, অজাতে এখনো আসে নাই, অজাতে এখনো আসে নাই, অজাতে আসবো সামনে। অজাত তো যখনই আবার বলুন, এটা আবার বলুন স্যার, বুঝিনি। গর্ভপাতের বিষয়টা বুঝেন, গর্ভপাতের বিষয়টা বুঝেন। আপনি মনে করেন যে কনসেপ্ট হয়েছে 2 মাস, বাচ্চা তো নড়াচড়া করে না, সেই ক্ষেত্রে আপনি যখন গর্ভপাত করাবেন আপনার শাস্তি হবে কম, 3 বছর। আর যখন মহিলা তার ভিতরে বাচ্চার নড়াচড়া করতেছে, বিচলন করতেছে, এটা যখন অনুধাবন করবে, তখন যদি না আপনি এই গর্ভপাত করান, তাহলে আপনার শাস্তি হবে 7 বছর, তখন আপনার শাস্তির মাত্রাটা হবে বেশি। অজাত শিশু, এখন ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তো সবই অজাত, ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সবই অজাত, কিন্তু যখন বাচ্চাটা কি হাত পা নাড়াচাড়া শুরু করবে, তখনই সে অজাত হিসাবে গণ্য হবে। আর ভ্রূণ, যেটা হচ্ছে আমাদের কোরআনে বলা আছে যে 4 মাসের আগ পর্যন্ত যেটা সে রক্তপিণ্ড থাকে, এর আগে যদি আপনি তাকে গর্ভপাত করান, তাহলে আপনার শাস্তি হবে 3 বছর। আর যখন সে রক্তপিণ্ড থেকে মানুষে পরিণত হবে, তার আকৃতি হাত পা চলে আসবে, নাড়াচাড়া করবে, তখন তার শাস্তি হবে বেশি, 7 বছর। এখন সহজে এক কথায় মনে নিবেন যে যদি মহিলাও গর্ভপাত করায়, যে তার জীবন রক্ষা ব্যতীত যে সুনাম, অর্থ, টাকা পয়সা রক্ষা করার জন্য যদি হয়, তাহলে শাস্তি হবে 312-তে। যে আমার সুনাম নষ্ট হবে, আমার টাকা পয়সা নাই, তারপরে কি হয়েছে, আমার পরকীয়ার জের প্রকাশ পাবে, সেই ক্ষেত্রে যদি মহিলা নিজেও করায়, তাহলে তার শাস্তি হবে 312 দ্বারায়। তাহলে 313 দ্বারা কি? 12 দ্বারায় তো মনে করেন যে মহিলা সে নিজে করাইলো অ্যাবর্শন। এখন 13 দ্বারায় বলতেছে আপনি আপনার স্ত্রীর সম্মতি ব্যতি রেখে আপনি কি করছেন, গর্ভপাত করাইছেন। এখন এটা কিভাবে বলবেন? যেমন স্ত্রী কনসেপ্ট করছে, আপনাকে বলছে, আপনি তাকে গ্যাস্ট্রিকের ওষুধ হয়ে কি করছেন, অ্যাবর্শনের ওষুধ খাওয়াই দিয়েছেন। স্ত্রী মনে হয় যে তার পেটে ব্যথা আসছে, আপনি বলছেন যে নাও পেটে ব্যথার নাপা ট্যাবলেট হয়ে তার অ্যাবর্শনের ট্যাবলেট খাওয়াই দিয়েছেন, তার সম্মতি ব্যতি রেখে। এখন এই ওষুধ খাওয়ার ফলে তার গর্ভ নষ্ট হয়ে গেছে, স্যার সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে স্যার এটা 13 স্যার এটা 313। এমন হতে পারে না স্যার, এমন হতে পারে যে দেখা যায় একজনের 2-3টা মেয়ে, ছেলেরা আসে মেয়ে মানে বাচ্চা নিল, এখন পরবর্তীতে আবার কি দেখা যায় মেয়ে হইলো, এখন দেখা যায় ওই বাচ্চার বাবা স্বামী দেখা যায় যে ওই রাগের মাথায় কি করলো, ওই স্ত্রী মানে গর্ভপাত করার চেষ্টা করলো স্যার, এরকম হতে পারে স্যার। না না, এটা সামনে আইতেছে,
ওইটা ওই যে রাগের বশে যেটা করবেন ওইটা সামনে আসতেছে, জি স্যার। অপরাধজনক নরহত্যার দরুন, ঠিক আছে। আর এই যে আপনি যেটা বললেন এটা হচ্ছে কি, যে মনে করেন যে একটা স্ত্রী, যে আমার 2টা মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পরে এখন দেখলাম যে 3 নাম্বারটা ছেলের আশায় আবার মেয়ে হয়েছে, সেই ক্ষেত্রে আপনি এখন যদি ওই যে বিচলনের হয়, যদি বিচলনের হয় অর্থাৎ কনসেপ্ট করলে তো জানি 6 মাস পরে, মেবি না 5 মাস পরে জানি বোঝা যায় যে এটা ছেলে হবে না মেয়ে হবে, 5 মাস না 6 মাস পরে জানি বোঝা যায়। তো যদি হয় জি তখন স্যার। কিন্তু আবার হ্যাঁ এটা 313-র মধ্যে দেওয়া যায়। তখন এই যে 313 যদি মহিলার অনুমতি ব্যতি রেখে যদি দেয় তাহলে 313, আর যদি মহিলার সম্মতি সহকারে দেয় তাহলে 312। আইনুল ভাই আপনারটা ঠিক আছে? জি স্যার। যদি সম্মতি সহকারে হয় তাহলে 312, আর যদি সম্মতি ব্যতি রেখে হয় তাহলে 313। এখানে কিন্তু ওই যে শাস্তির ধরন কিন্তু বেশি আছে, ঠিক আছে, 13তেও বেশি আছে। যদি সে বিচলন নড়াচড়া অনুভব করুক বা না করুক, যদি তার গর্ব করে তাহলে 10 বছর শাস্তি, এটা কিন্তু সবচেয়ে বেশি শাস্তি। তারপর হচ্ছে 314, গর্ভপাতের ফলে নারীর মৃত্যু। যে আপনি যে এই যে 12-13 যে গর্ভপাত করাইলেন, এই গর্ভপাতের ফলে যদি নারীর মৃত্যু হয় তাহলে তার শাস্তি হবে 314 দ্বারা। 315 দ্বারা শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হওয়াতে বাধা দান বা জন্মের পরপরে যাতে মৃত্যু ঘটে এরকম কোনো কাজ করা। শিশুর জীবন্ত ভূমিষ্ঠতে বাধা দান বা জন্মের পরপরই যদি মৃত্যু ঘটে এরকম কোনো কাজ করে তাহলে তার শাস্তি হবে 315 দ্বারা। আমাদের সময়টা একবারে শেষ হয়ে গেছে, আর 1 মিনিট আছে, আমরা একটু হালকা বলে দেই। তাহলে 315 হচ্ছে শিশুর জীবন্ত ভূমিষ্ঠতে বাধা দান বা মৃত্যু, জন্মের পরপর যাতে মারা যায় তার জন্য শাস্তি 315। আর 316 হচ্ছে অপরাধজনক হত্যার ফলে যদি কোনো কার্য করে এবং এই অজাত জীবন্ত শিশুর মৃত্যু ঘটে তাহলে তার শাস্তি হবে 316। এগুলো আমরা আগামীকালকে বিস্তারিত বলবো। আজকে তাহলে এখন পর্যন্তই থাক, আগামীকালকে এটার আবার বিস্তারিত আমরা শেষ করে তারপরে শেষ করব। এখন যেহেতু 1 মিনিট আছে তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। স্যার স্যার এটা পার্টে আমার সেমিনার একটা প্রশ্ন বাড়ানো আছে যায় স্যার। স্যার।